হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম আবার একটি নতুন ভিডিও। তো আজ ছিল মহালয়া, আশা করি সবারই ভালো কেটেছে মহালয়ার দিন। কিন্তু আমাদের মাথার মধ্যে একটা প্রশ্ন তো আসছেই যে মার্কেট কেমন কি বিহেভ করবে কাল। তার কারণ হচ্ছে আমরা জানি যে মিডল ইস্টে একটা টেনশান চলছে। আজকের এই ভিডিওতে মেনলি মিডল ইস্টে যে টেনশান চলছে সেটা নিয়েই আমরা আলোচনা করব, আর তার মার্কেটের উপরে কী প্রভাব পড়তে পারে সেটাও কিন্তু অ্যানালাইজ করে দেখব। তো আমরা সকলেই জানি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে কম বেশি একটা লড়াই কিন্তু লেগেই থাকে, যেটা হয়তো মাঝে মাঝে একটু বেশি সিরিয়াস হয়ে যায়। যেমনটা আমরা অলরেডি লাস্ট দুদিন ধরে দেখতে পাচ্ছি যে একটু বেশি হচ্ছে। ইরান অলরেডি কিন্তু প্রায় 200টি বেশ কয়েকটি প্রায় 200টি ব্যালিস্টিক মিসাইল দিয়ে অলরেডি ইসরায়েলের উপরে অ্যাটাক করে ফেলেছে। আর সেখানে ইসরায়েলের প্রাইম মিনিস্টারও কিন্তু বসে থাকেনি, তিনি অলরেডি রিপ্লাই করেছেন যে ইরান যেটা করেছে সেটা কিন্তু ঠিক করেনি, এর যোগ্য জবাব ইরান পাবে। তো এখন দেখার ইরান যেটা করেছে তার যোগ্য জবাব ইসরায়েল কিভাবে দেয় এবং সেখান থেকে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায়। তো এই ধরনের কিন্তু মোটামুটি চলতেই থাকে ওয়ার লাইক সিচুয়েশানে। আর এর আগে আমরা দেখেওছি যে রাশিয়ান ইউক্রেনের যখন যুদ্ধ, যেটা যেটা কিন্তু এখনও চলছে, এখনও কিন্তু থামেনি, যেটা এ পর্যন্ত চলছে। তো এই ধরনের যুদ্ধকালীন পরিস্থিতিতে একটাই প্রশ্ন আমাদের মাথায় আসে যে স্টক মার্কেটের ওপরে এই যুদ্ধের প্রভাবটা কী ধরনের পড়বে। তাছাড়া এখন তাহলে কি সব পোর্টফোলিওতে যা আছে সব কিছু বিক্রি করে বেরিয়ে যাব, এ ধরনের প্রশ্ন আসে। আর এ ধরনের প্রশ্ন মাথায় আসা খুব স্বাভাবিক এবং যুক্তিযুক্তও বটে। তো এর উত্তর কোথায় পাবো, এটাই হচ্ছে মেন প্রশ্ন, যে উত্তরটা কোথায় পাবো। সমস্যাটা হচ্ছে যে এর উত্তর কিন্তু কারো জানা নেই। কেউ এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু কারো দ্বারা দেওয়া সম্ভব নয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই ধরনের যুদ্ধ পরিস্থিতি আমরা আধ ঘন্টা পরে কোন দিকে যাবে সেটা কিন্তু আমরা জানি না, কেউ জানে না অ্যাকচুয়ালি, না ইসরায়েল জানে না ইরান জানে, কেউ জানে না যে আধ ঘন্টা পরে এই এই যে যুদ্ধ কোন দিকে যেতে চলেছে। যেমন ইসরায়েল একটা হুমকি দিয়েছে, সেখানে ইরান যদি একেবারে সেটাতে ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু হয়তো ইসরায়েল সে ধরনের কিছু করবে না। কিন্তু ইসরায়েল যদি বা ইরান যদি এখন যদি আরও সেটাকে নিয়ে নেগেটিভ নিয়ে আরও কিছু করতে যায় তখন কিন্তু ইসরায়েল আবার বসে থাকবে না। তো কোন ধরনের কোন কোন ডিরেকশানে এটা এসকেলেট করবে যুদ্ধ পরিস্থিতি সেটা কিন্তু বোঝা মুশকিল। তো সেই জন্য আমাদেরকে মার্কেটের যারা থাকি তাদেরকে কোনটা মেনলি মাথায় নিয়ে চলতে হবে। তো তাদেরকে মাথায় এটা চিন্তা করতে হবে যে আগে যুদ্ধ পরিস্থিতি কী হয়েছে। আমরা জানি 2022 সালে যখন রাশিয়া ইউক্রেনের যখন পরিস্থিতিটা একটু গণ্ডগোলে দাঁড়ায়, তখন আমরা দেখেছি যে স্টক মার্কেট কিন্তু পড়েছিল। সেটা আমরা দেখিনি এরকম নয়। আমি যদি এক বছরের চার্ট দেখি বা কিছুটা স্কুইজ করে নিই তাহলে এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে চার্ট। আমি যদি 5 ইয়ার্সও দেখি মোটামুটি 2022 সেখানে চলে আসবে। তো একটা পরিস্থিতি আমরা দেখেছি যে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটা ভয়াবহ যুদ্ধ, ভয়াবহ কাণ্ড অলরেডি বেঁধে গেছিল। তো তারপরেও আমরা কোথায় আছি স্টক মার্কেটে? আমরা স্টক মার্কেটের একেবারে পাহাড়ের চূড়াতে আছি, 26,000-এর কাছে, যেখানে হয়তো ওটা ঘটেছিল অনেক অনেক নিচে। ঠিক আছে, তো রাশিয়া ইউক্রেন ওয়ার কোনোভাবেই কম নয় এবং সেখানে যে রাশিয়ার কাছে কোনো পাওয়ার নেই বা এই ধরনেরও কিছু নয়। ঠিক আছে, তো অনেক পাওয়ারফুল দেশ, সেখানে কিন্তু সেরকম কোনো পরিস্থিতি দাঁড়ায়নি। মোটামুটি কম সময়ের পরিপ্রেক্ষিতে দেখলে হয়তো সেখানে কিছুটা নেগেটিভ ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেইগুলো পজিটিভ অলরেডি হয়ে গেছে। পজিটিভ না হলেও সেখানে কি চলছে, অ্যাকচুয়ালি রাশিয়া ইউক্রেনের মধ্যে কী হচ্ছে না সেটার কেউ খোঁজও রাখে না এখন। এবার তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট উপরে। সুতরাং যুদ্ধ চলছে বা যুদ্ধ হচ্ছে, মিসাইল আসছে মিসাইল যাচ্ছে, এটা হয়তো খুব একটা মার্কেটের জন্য নেগেটিভ নয়। আমরা মোটামুটি ওয়ার্ল্ড মার্কেটের দিকে একটু তাকাবো, সেখান থেকে আমরা কিছুটা হিন্ট নেওয়ার চেষ্টা করব যে মার্কেট কীভাবে বিহেভ করতে পারে। কিন্তু তার আগে বলে রাখি যে একটা প্রশ্ন আসতে পারে যে হ্যাঁ, এই যে দুই দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে সেখানে আরও কিছু দেশ এসে জুড়ে যেতে পারে এবং যুদ্ধটা একটু ভয়াবহ আকার ধারণ করতে পারে। যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধ দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ আছে ততক্ষণ পর্যন্ত হয়তো সে ধরনের সমস্যা নেই, কিন্তু এই দুটো দেশের বাইরে যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে তখন কিন্তু একটা প্রশ্নচিহ্ন আসে যে মার্কেটের ক্ষেত্রে সেটা কতটা নেগেটিভ হতে পারে। হ্যাঁ, যদি যুদ্ধটা ছড়ায় দুটো দেশের বাইরে তাহলে সেখানে হয়তো মার্কেটের জন্য নেগেটিভ হবে এবং মার্কেট পড়তে থাকবে। কিন্তু ধরুন মার্কেট পড়বে, তাতে কি আপনি টাইমিং করতে পারবেন? বা মার্কেট পড়ার পরে হয়তো যুদ্ধ পরিস্থিতি পজিটিভ দিকে যাবে, তখন কি আপনাকে কেউ এসে বলবে যে না, যুদ্ধ পরিস্থিতি এখন পজিটিভ দিকে যাচ্ছে, এবার মার্কেটে টাকা লাগাতে হবে? এই ধরনের টাইমিং করাটা কিন্তু মার্কেটে খুবই মুশকিল কাজ।
এমনকি মানে শুধু ছোটো ইনভেস্টারদের জন্য নয়, ছোট থেকে বড় এফআইআই ডিআই সবার ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একটু ডিসাইড করা খুব মুশকিল যে কখন যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যাবে বা যাচ্ছে, এবং সেই অনুযায়ী মার্কেটে টাকা লাগানো। যতক্ষণে আপনি বুঝবেন যে হ্যাঁ বোধহয় যুদ্ধ পরিস্থিতি বেটার হচ্ছে, ততক্ষণে মার্কেট অলরেডি অনেক উপরে উঠে গেছে। এবং এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মার্কেট যেটা ওভারঅল সবাই মেনে চলছে যে নেগেটিভ হবে, কিন্তু সেখানে হয়ে যাচ্ছে 5% আপ। তো সেই ধরনের ক্ষেত্রে আমার মনে হয় বিশেষ করে টাইমিং করাটা খুব মুশকিল। আর যদি যুদ্ধ খুবই ভয়ানক যুদ্ধে পরিণত হয়, সেখানে আপনি ধরুন স্টক মার্কেট থেকে টাকা বিক্রি করে টাকা বের করে নিলেন, সেই টাকা আপনি রাখবেন কোথায়? সে টাকা আপনি যদি ব্যাংকে গিয়ে রাখেন, সেই যুদ্ধ পরিস্থিতি, ভয়াবহ বিশ্বযুদ্ধের পরিস্থিতিতে আপনার ব্যাংকও সেফ নয়, তাহলে আপনি টাকাটা নিয়ে যাবেন কোথায়? ঠিক আছে। আর এটাও দেখতে হবে যে আপনি কোন ধরনের ট্রেডিং করেন। সেটা কি একদম লং টার্ম ইনভেস্টিং, নাকি হয়তো 2-3 মাসের জন্য, নাকি 2-3 দিনের জন্য, সেটার উপরে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। আপনার যদি খুব লং টার্মের কিছু হয়, মানে লং টার্ম ইনভেস্টমেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে কতটুকু প্রভাব পড়তে পারে সেটা আমরা কিন্তু আমরা সবাই জানি যে যদি আপনার খুব লং টার্মের কিছু থাকে, এমনকি এখানে এসে যেটা মার্কেট এখানে 50% পড়ে গেছিলো, 50 বা মানে মোটামুটি কাছাকাছি 50, সেখানে আমরা দেখেছি যে সেখানে কি হয়েছে। হ্যাঁ, সেটা পড়ে গেছিলো, তারপরে তো আমরা দেখছি যে আমরা কোথায় পৌঁছে গেছি। তো এই জায়গার কথাটা মনে করুন, এই জায়গাতে এমনকি যে এখানেও কিনেছিল একদম টপে, আপনি ভুলে যান যে একদম ওপরে বিক্রি করে নিচে কিনে নেওয়া, যে একেবারে উপরেও কিনেছিল তারও আজকে টাকা কোথায় হচ্ছে, অনেক টাকা জমে গেছে, তাই না? সুতরাং প্রফিট মার্কেট দিয়েই যাচ্ছে ওভারঅল টাইমে, মোটামুটি যদি আপনি দেখতে চান লং টার্মে। আর যদি শর্ট টাইমে আপনি মোটামুটি চালাকি করে কিছু বিক্রি কেনা করতে চান, সেখানে কতটা টাইমিং ঠিক হবে সেটা কিন্তু একটা প্রশ্ন সবসময় থাকছে। তো সেটাই বলতে চাই, যদি লং টার্মের আপনার চিন্তাভাবনা থাকে, তাহলে কিন্তু সেখানে এই যুদ্ধ আসবে, যাবে এবং থাকবেও। ওকে, যুদ্ধ নিয়েই মার্কেটের উপরে যেতে থাকবে, এরকম কিন্তু অলরেডি হচ্ছে। এরকম নয় যে আমি প্রেডিক্ট করছি। ইউক্রেন রাশিয়া অলরেডি আমাদের সঙ্গে সঙ্গে চলছে, এমনকি ইরান ইসরায়েলও বেশ কয়েকদিন ধরে চলছে, তাতেও কিন্তু মার্কেট সেটাকে খুব সিরিয়াসলি নিচ্ছে না। তো বাকি যেটা ইমিডিয়েটলি মার্কেটের উপর কি এফেক্ট পড়তে পারে সেটা দেখার জন্য আমি কিছু ওয়ার্ল্ড ইন্ডেক্স দেখে নেব। ফর এক্সাম্পল, আমি যদি সাংঘাই দেখি, সাংঘাই হচ্ছে 7.74% আপ। আমি যদি ওয়ান ডে দেখি, তো এরকম একটা। তো চায়নার ইন্ডেক্স যেটা 8%, এর সঙ্গে কিন্তু এই মিডল ইস্টে যে টেনশন বা ইরান ইসরায়েল, এর মধ্যে খুব একটা সম্পর্ক নেই। তার কারণ হচ্ছে এই একদিনে চায়নার ইন্ডেক্স 8% বাড়ার পেছনে কিছু কারণ আছে। চায়না কিছু মানে রিফর্ম আনছে, কিছু ফোকাস আনছে তাদের গ্রোথের জন্য, মানে একেবারে চেপে বসেছে যেটা আর কি। তো সে কারণে চায়নাতে টাকার ইনফ্লো এসেছে, এবং সে কারণে কিন্তু চায়নার ইন্ডেক্স হাইতে আছে, কারণ চায়না একটু চেঞ্জ করছে যাতে করে তারা আর পিছিয়ে না থাকতে হয়। কিন্তু আদারওয়াইজ আপনি যদি ওয়ানেরে দেখেন, দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু নিচে আবার একটু উঠলেও আবার ডাউন ছিল কিছুদিন আগে পর্যন্ত। জাস্ট এই রকেটটা দিয়ে কিন্তু সবাইকে ছাড়িয়ে দিয়েছে। তার কারণ এই পজিটিভ নিউজ যেটা চায়নাতে এসছে, বা তাদের মধ্যে যে পরিবর্তনটা তারা আনছে। নিকি কিন্তু 2% ডাউন, ঠিক আছে। এখানে অবশ্যই মিডল ইস্টের একটা হাত আছে। তো নিকি 2% ডাউন, সেটা নিয়ে আমরা না ভেবে আমরা এক্স্যাক্টলি এই মুহূর্তে কী হচ্ছে সেটা দেখব। এটা হচ্ছে হ্যাংসেং, এটাওতে কিন্তু চায়নার যে পজিটিভ তার একটা এফেক্ট আছে, সে কারণে হ্যাংসেং মানে হংকংয়ের ইন্ডেক্স নিজে উঠে গেছে প্রায় 6%। তো আমি দেখে নেব ন্যাসড্যাক আর ডাউ কী করছে, যেগুলো অলরেডি ওপেন এই মুহূর্তে। এটা হচ্ছে ডাউ, আমি একটু রিলোড করে নিলাম, দেখলেন যে রেড থেকে গ্রিন হয়ে গেল। এটাও রেড আছে, আমি একটু রিলোড করে নিতে চাই, দেখি গ্রিন হয় কিনা। হ্যাঁ, এটাও গ্রিন হয়ে গেল। তো ডাউ যেটা অলরেডি এই মুহূর্তে ওপেন আছে, এটা নিউ ইয়র্ক টাইম 2 অক্টোবর, ঠিক আছে, একদম কারেন্ট, এবং এটাও 2 অক্টোবর, দেখতেই পাচ্ছেন টাইমটা। তো এটা হচ্ছে মানে ইউএসের মার্কেট অলরেডি ওপেন আছে, এবং দেখুন যে সেখানে কোনো রেডই দেখতে পাচ্ছেন না। একটু আগে রেড ছিল, আমি রিলোড করতে গিয়ে সেটা কিন্তু গ্রিনে পরিণত হয়েছে। হ্যাঁ ঠিক আছে, হয়তো খুব বেশি গ্রিন নয়, কিন্তু সেটা গ্রিন। তো এরকম নয় যে লোয়ার সার্কিট লাগছে বা মার্কেটে একদম ক্র্যাশ করে যাচ্ছে, সেটা কিন্তু নয়। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ইউএসের মার্কেট কিন্তু পজিটিভ, এবং যেখানে আমরা অলরেডি লাইভ, যদি আপনি একটু এখানে সার্চ করেন যে ইরান ভার্সাস ইসরায়েল, এখন কিন্তু চলছে সব কিছু। আপনি খবরও দেখতে পাচ্ছেন 22 আওয়ার্স আগো, 6 আওয়ার্স আগো, মোটামুটি এদের মধ্যে লড়াই চলছে। তা সত্ত্বেও ন্যাসড্যাক ডাউকে দেখলে মনে হবে না যে ও ধরনের কোনো ওয়ার্ল্ডের টেনশন চলছে।
ঠিক আছে। তো সেখান থেকে আপনাকে একটু হিন্ট নিতে হবে। এবার কি এইটা, এই ন্যাসড্যাক এবং ডাও এখন যেটা দেখাচ্ছে এটা গ্রিন, সেটা দিনের শেষে, মানে ওদের ওখানে দিনের শেষে, আমাদের এখানে মাঝরাতে কোন দিকে যাবে সেটা বলা মুশকিল। তার কারণ এই রাতে, মানে আমাদের এখানে রাতে যেটা এখন কি হতে চলেছে সেটা আমরা জানি না। কে কাকে কী মিসাইল ছাড়বে, কতগুলো ছাড়বে, সেটা আমরা জানি না। সেই অনুযায়ী হয়তো মার্কেট ইন্ডেক্স চেঞ্জ হবে। আদারওয়াইজ এখনও পর্যন্ত যা ঘটে গেছে সেখান থেকে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে ভয়ের কিন্তু কোনো কারণ নাই। কারণ লাইভ মার্কেট, ইউএসের মার্কেট কিন্তু একেবারে স্ট্রং, মানে গ্রিন, কোনো অসুবিধা নেই বলেই মনে হচ্ছে। মানে অসুবিধা যে কিছু আছে সেটা আপনি ধরতেই পারবেন না। তো আশা করি আমি আমার মেসেজ আপনাদের পাস করতে পেরেছি। তো এটা হচ্ছে সেই ভিডিও যেখানে আমি চেয়েছিলাম যে, যেহেতু অনেকের মনে প্রশ্ন আসছে এবং আমিও পার্সোনালি, আমাকে কেউ কেউ প্রশ্ন করেছে যে এই যে ইরান ইসরায়েল চলছে, তাহলে কি সেখানে কালকে মার্কেটে লোয়ার সার্কিট লাগবে? সেরকম কিন্তু নয়, সেটাই আমি বোঝাতে চাইলাম। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বা ইনফরমেটিভ লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমার এরকম প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।